আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রিএম্বল অফ দ্য কনস্টিটিউশন বা প্রস্তাবনা নিয়ে। এই প্রস্তাবনাকে ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন অ্যাডজেক্টিভ ব্যবহার করেন। কেউ বলেন এসেন্স অফ দ্য কনস্টিটিউশন, কেউ বলেন সামারি অফ দ্য কনস্টিটিউশন, আবার কেউ বলেন আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন হচ্ছে প্রিএম্বল। তো মার্কিন সংবিধান হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান যেটা একটা প্রিএম্বল বা প্রস্তাবনা দিয়ে শুরু হচ্ছে, এবং তাদের শুরুটাও হচ্ছে উই দ্য পিপল এই শব্দগুচ্ছ দিয়ে। ভারতবর্ষেও এই প্রিএম্বলের ধারণাটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাই, এবং একইভাবে আমাদের সংবিধানও কিন্তু উই দ্য পিপল এই শব্দগুচ্ছ দিয়ে শুরু হয়। এরপরে আমরা দেখে নেব যে আমাদের সংবিধানের প্রস্তাবনাটা প্রধানত কি বলা হচ্ছে, কি আছে। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice, social, economic, and political, liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact, and give to ourselves this Constitution. এবার আমরা যদি প্রস্তাবনাটাকে একটু ভালোভাবে জানতে চাই, আমাদের একটু পিছিয়ে যেতে হবে। আমরা জানি গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর, এবং 13ই ডিসেম্বর ডক্টর নেহেরু একটা রেজলিউশন মুভ করেন যাকে বলা হয় অবজেক্টিভ রেজলিউশন, এবং এই অবজেক্টিভ রেজলিউশনটা গৃহীত হয় 22শে জানুয়ারি 1947। এই অবজেক্টিভ রেজলিউশনটা যদি আমরা পড়ি আমরা বুঝতে পারবো এটা হচ্ছে একটা ব্লু প্রিন্ট, অর্থাৎ আমাদের ভারতবর্ষ কোন দিকে যেতে চলেছে তার একটা ধারণা এই অবজেক্টিভ রেজলিউশন থেকে পাওয়া যায়। এবং আমাদের যে প্রস্তাবনাটা, এই প্রস্তাবনাটা কিন্তু এই অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে তৈরি করা হয়। প্রিএম্বল কিন্তু অবজেক্টিভ রেজলিউশনের কপি পেস্ট একেবারেই নয়, কিন্তু অবজেক্টিভ রেজলিউশনের উপর ভিত্তি করে আমরা আমাদের প্রস্তাবনাটা গড়ে তুলেছিলাম। এবং আমাদের এই প্রস্তাবনাটা গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর, একদম গণপরিষদের শেষ অধিবেশন যেদিন বসেছিল সেদিন। এখন মজাটা হচ্ছে আমাদের সংবিধান শুরু হচ্ছে প্রস্তাবনা দিয়ে, কিন্তু আমাদের প্রস্তাবনা অ্যাডপ্ট করা হচ্ছে লাস্ট দিনে। আমরা এই প্রস্তাবনাটা পড়লে আমাদের ফাউন্ডিং ফাদারদের কি ভাবনা চিন্তা ছিল সেটা সম্পর্কে একটা ধারণা করতে পারি। নেক্সট আমরা চলে আসব কম্পোনেন্টস অফ দ্য প্রিএম্বল, বা কি কি উপাদান দিয়ে আমাদের প্রস্তাবনাটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব। প্রথম হচ্ছে সোর্স অফ অথরিটি বা ক্ষমতার উৎস। আমাদের প্রস্তাবনাটা শুরুই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের জনগণই হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস। তারপরে আসি যে ভারতের প্রকৃতি কিরকম হতে চলেছে। ভারতবর্ষের প্রকৃতি হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক একটি দেশ হতে চলেছে ভারতবর্ষ। নেক্সট, প্রস্তাবনার বা সংবিধানের উদ্দেশ্য কি ছিল? সংবিধানের উদ্দেশ্য ছিল ন্যায় প্রতিষ্ঠা করা। কি ধরনের ন্যায়? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করা, স্বাধীনতা, চিন্তা, বিশ্বাস, উপাসনা ইত্যাদি স্বাধীনতা, সাম্য, সকলকে যাতে সুযোগ সুবিধাটা সমানভাবে দেওয়া যায় সেই ধরনের সাম্য প্রতিষ্ঠা করা, আর ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ব বোধ তৈরি করা, দেশবাসীর মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ তৈরি করা। এরপরে আমরা সংবিধানের মূল যে শব্দগুলো, যেমন সভরিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই শব্দগুলো আলাদা আলাদাভাবে একটু দেখে নেব কি বলতে চাইছি। প্রথম হচ্ছে সভরিন। সভরিন শব্দটার বাংলা করলে দাঁড়ায় সার্বভৌম। সার্বভৌম দু ধরনের হয়, একটা অভ্যন্তরীণ সার্বভৌম এবং বাহ্যিক সার্বভৌম। আভ্যন্তরীণ সার্বভৌম বলতে বোঝায় যে দেশের ভেতরে ভারতবর্ষ তার নিজের সমস্ত সিদ্ধান্ত নিজে নেবে, এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও কি ডিসিশন নেওয়া হবে সেটাও ভারতবর্ষ নিজে ঠিক করবে। এবং কোনো দেশ সার্বভৌম হওয়ার অর্থ হচ্ছে সে নিজের সিদ্ধান্ত নিজেরা নেবে এবং ডোমিনিয়ন স্ট্যাটাস তারা নেই। এবার এখানে একটা প্রশ্ন দেখা যায় যে ভারতবর্ষ তো কমনওয়েলথের সদস্য, সম্মিলিত জাতিপুঞ্জের সদস্য, তাহলে কি ভারতবর্ষ আদেও সার্বভৌম? এই যে কোনো একটা অর্গানাইজেশনের সদস্য হওয়ার সাথে দেশের সার্বভৌমত্বের চলে যাওয়ার কোনো প্রশ্ন থাকে না, কারণ এই অর্গানাইজেশনটা সদস্য হবে কিনা সেটা সিদ্ধান্ত ভারতবর্ষ যেমন নেয়, সেরকমই অর্গানাইজেশনের কোনো রকম রুলস রেগুলেশন বা তার
কোনো সিদ্ধান্ত কিন্তু ভারতবর্ষ মেনে নিতে বাধ্য নয়, এটা পুরোপুরি ভারতের ইচ্ছার উপর নির্ভর করে। সেই কারণে ভারতবর্ষ একটি সার্বভৌম রাষ্ট্র। নেক্সট হচ্ছে সোশ্যালিস্ট। এই শব্দটা কিন্তু মূল সংবিধানে ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে এটা সংবিধানভুক্ত করা হয়। এখন ভারতবর্ষে যে সোশ্যালিজমের কথা বলা হয় সেটা কিন্তু ভারতের নিজস্ব ব্র্যান্ড, অর্থাৎ যেটা কমিউনিস্ট সোশ্যালিজম তার থেকে ভারতবর্ষের সোশ্যালিজম আলাদা। ভারতবর্ষে ডেমোক্রেটিক সোশ্যালিজমের কথা বলা হয়। এখন কমিউনিস্ট সোশ্যালিজমে যেরকম প্রাইভেট প্রপার্টি অ্যাবলিশনের কথা বলা হয়, উৎপাদন বন্টন এর সমস্ত কর্তৃত্ব রাষ্ট্রের হাতে দেওয়ার কথা বলা হয়, ডেমোক্রেটিক সোশ্যালিজমে কিন্তু মিক্সড ইকোনমির কথা বলা হয়। সেখানে বলা হয় পাবলিক সেক্টর আর প্রাইভেট সেক্টর পাশাপাশি থাকবে। ডেমোক্রেটিক সোশ্যালিজমে আর বলা হয় যে প্রভার্টিকে সরিয়ে ফেলার কথা, ইগনোরেন্স, ডিজিজ, ইনইকুয়ালিটি অফ অপরচুনিটি, এইগুলোকে অ্যাবলিশনের কথা বলা হয় ডেমোক্রেটিক সোশ্যালিজমে। ভারতবর্ষের এই যে ডেমোক্রেটিক সোশ্যালিজম, এটা মার্কসিজম এবং গান্ধীইজমের একটা মিক্সচার এই ডেমোক্রেটিক সোশ্যালিজমে দেখা যায়। নেক্সট আসবো সেকুলার বা ধর্মনিরপেক্ষ। এই ধর্মনিরপেক্ষ শব্দটাও কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না, এটাও 42তম সংবিধান সংশোধন 1976-এর মধ্য দিয়ে সংবিধানভুক্ত করা হয়। যদিও আমাদের মূল সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটা ছিল না ঠিকই, কিন্তু আমাদের মৌলিক অধিকারে 25 থেকে 28 নম্বর দ্বারায় ধর্মীয় স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছিল। এবং ভারতবর্ষে যে ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা ইউজ করা হয় সেটা কিন্তু পজিটিভ কনসেপ্ট। পজিটিভ কনসেপ্ট মানে হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্র আর ধর্মের সম্পূর্ণ বিচ্ছিন্নকরণের কথা বলা হয় না, পরিবর্তে সমস্ত ধর্মকে সমান মর্যাদা দেওয়ার কথা বলা হয়। নেক্সট হচ্ছে ডেমোক্রেটিক বা গণতান্ত্রিক। এই গণতান্ত্রিক বলতে বোঝায় পপুলার সভরেন, অর্থাৎ জনগণের সমস্ত ক্ষমতার উৎস। এখন গণতন্ত্র দু রকমের হয়, ডাইরেক্ট ডেমোক্রেসি আর ইনডাইরেক্ট ডেমোক্রেসি, অর্থাৎ প্রত্যক্ষ গণতন্ত্র এবং পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্রে হচ্ছে জনগণ সরাসরি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, এবং এই ধরনের গণতন্ত্র আমরা সুইজারল্যান্ডে দেখতে পাই। আর পরোক্ষ গণতন্ত্রে জনগণ যে সমস্ত রিপ্রেজেন্টেটিভকে নির্বাচন করে দেয়, সেই রিপ্রেজেন্টেটিভরা বাকি সমস্ত কাজকর্মকে পরিচালনা করে। আবার এই পরোক্ষ গণতন্ত্র আবার দু রকম হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি আর একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল। ভারতবর্ষে আছে পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসি। এবার এই পার্লামেন্টারি ফর্ম অফ ডেমোক্রেসির আবার কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেরকম শাসন বিভাগ আইন বিভাগের কাছে তার কাজকর্মের জন্য দায়িত্বশীল থাকে, সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার থাকে, একটা নির্দিষ্ট সময় অন্তর নির্বাচন হয়, আইনের অনুশাসন থাকে এবং একটা স্বাধীন স্বতন্ত্র বিচার বিভাগ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলো আমরা ভারতবর্ষে লক্ষ্য করি। আর ভারতবর্ষের সংবিধানে যে ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করা হয়েছে সেখানে কেবলমাত্র কিন্তু রাজনৈতিক গণতন্ত্রের কথা বলা হয় না, তার সাথে সাথে সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্রের কথাও বলা হয়। কারণ ডক্টর আম্বেদকর বিশ্বাস করতেন যে যদি শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র দেওয়া হয় তাহলে সিস্টেমটা কিন্তু টিকিয়ে রাখা সম্ভব নয়। সামাজিক গণতন্ত্র হচ্ছে একটা ওয়ে অফ লাইফ, যেখানে লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটির কথা বলা হয়। নেক্সট আমরা চলে আসবো রিপাবলিক বা প্রজাতন্ত্র। ডেমোক্রেটিক পলিটিকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্র, আর রিপাবলিক বা প্রজাতন্ত্র। আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি সেটা আমরা ব্রিটেনের কাছ থেকে নিয়েছি, কিন্তু সেখানে আমরা আমাদের মতো করে নিয়েছি, কারণ ব্রিটেনের যিনি হেড অফ দ্য স্টেট তিনি রাজা বা রানী, তিনি বংশ পরম্পরায় আসেন। কিন্তু ভারতবর্ষের হেড অফ দ্য স্টেট রাষ্ট্রপতি, তিনি কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে আসেন। তাহলে আমাদের সংবিধানে এই যে রিপাবলিক শব্দটা আছে তার অর্থ দাঁড়ায় আমাদের ভারতবর্ষে হেড অফ দ্য স্টেট যিনি, তিনি রাষ্ট্রপতি, তিনি একটা নির্দিষ্ট সময়ের জন্য অর্থাৎ 5 বছরের জন্য পরোক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আসেন। এছাড়া রিপাবলিক শব্দের আরো দুটো অর্থ আছে। প্রথমত রাজনৈতিক সার্বভৌমত্ব জনগণের হাতে থাকে, রাজা বা রানীর মতো কোনো ব্যক্তি বিশেষের হাতে নয়। দ্বিতীয়ত এই পাবলিক অফিসগুলো সকলের জন্য খোলা, কোনো বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণীও থাকে না, আবার কোনো বঞ্চিত শ্রেণীর অস্তিত্ব লক্ষ্য করা যায় না। এরপর আমরা চলে আসব সংবিধানের কোর ভ্যালুস বা সংবিধানের অবজেক্টিভস গুলোতে। কি কি কোর ভ্যালুস বা অবজেক্টিভস এর কথা বলা হয়েছে? জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, ন্যায়, স্বাধীনতা, সাম্য আর ভ্রাতৃত্ববোধ। এবার আমরা এই প্রত্যেকটা আবার আলাদা আলাদা করে একটু দেখে নেব। জাস্টিস বলতে কি বোঝানো হয়? জাস্টিসের বাংলা হচ্ছে ন্যায়। ভারতবর্ষে 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়, সামাজিক, অর্থনৈতিক আর রাজনৈতিক। সামাজিক ন্যায় বলতে বোঝায় যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কারোর প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না।
অর্থনৈতিক ন্যায় বলতে কি বোঝায়? অর্থনৈতিক দিক থেকে ধনী বা দরিদ্র হওয়ার কারণে কারোর প্রতি কোনো রকম বৈষম্যমূলক আচরণ করা যাবে না, এবং এই সামাজিক আর অর্থনৈতিক জাস্টিসের কম্বিনেশনে গড়ে ওঠে ডিস্ট্রিবিউটিভ জাস্টিস। অন্যদিকে পলিটিক্যাল জাস্টিস বলতে আমরা কি বুঝি? পলিটিক্যাল জাস্টিস বলতে রাজনৈতিক দিক থেকে সকলের সমান এবং রাজনৈতিক অফিসগুলোকে অ্যাক্সেস করার অধিকার কিন্তু সবারই থাকবে, এটাকে বলি আমরা রাজনৈতিক জাস্টিস। 1917 সালের রাশিয়ান রেভলিউশন থেকে আমরা সোশ্যাল, ইকোনমিক আর পলিটিক্যাল জাস্টিসের ধারণাটা পেয়েছিলাম। এরপর আমরা চলে আসবো লিবার্টি বা স্বাধীনতায়। আমাদের সংবিধানে এই যে লিবার্টি, ইকুয়ালিটি আর ফ্র্যাটার্নিটি, এই তিনটে ধারণা আমরা ফরাসি বিপ্লব থেকে পাই। লিবার্টি দু ধরনের হয়, একটা হচ্ছে পজিটিভ লিবার্টি আর একটা হচ্ছে নেগেটিভ লিবার্টি। নেগেটিভ লিবার্টি বলতে আমরা বুঝি যেখানে কোনো রকম বাধা নিষেধ থাকবে না, বাধাহীন স্বাধীনতা। আর পজিটিভ লিবার্টি আমরা বলতে বুঝি ব্যক্তিত্ব বিকাশের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু সেখানে যা ইচ্ছে করার লাইসেন্স কিন্তু থাকবে না। ভারতবর্ষে সাধারণত পজিটিভ লিবার্টির কথা বলা হয়। মন্তেস্কু এই জায়গাটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন স্বাধীনতা হলো আমাদের যা ইচ্ছে করার অধিকার, কিন্তু সেটা আইনের সীমানার মধ্যে। আমাদের সংবিধান আমাদেরকে দেয় লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ, ওরশিপ ইত্যাদি, এবং এই সবকটাই কিন্তু কোয়ালিফাইড, কোনোটাই অ্যাবসলিউট নয়। এরপরে আমরা চলে আসবো ইকুয়ালিটি বা সাম্য। ইকুয়ালিটি বলতে বোঝায় যে সমাজে কারোকে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে না, আবার ব্যক্তিত্ব বিকাশের প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। আমাদের সংবিধানে 3 ধরনের ইকুয়ালিটির কথা বলা হয়। সিভিক ইকুয়ালিটি 14, 15, 16, 17 আর 18 নম্বর ধারা, যেখানে নো ডিসক্রিমিনেশনের কথা বলা হয়। ইকোনমিক ইকুয়ালিটি আর্টিকেল 39, আর পলিটিক্যাল ইকুয়ালিটি 325 আর 326 নম্বর দ্বারা ভোটিং রাইট আর ইলেকটোরাল পাওয়ার্স এর কথা বলা হয়। এরপরে আমরা চলে আসবো ফ্র্যাটার্নিটি বা ভ্রাতৃত্ববোধ। আমাদের ভারতবর্ষ হচ্ছে ফেডারেল স্ট্রাকচার, কিন্তু ট্রু ফেডারেশন নয়। আমাদের সংবিধানের 1 নম্বর ধারায় বলা হয়েছে ভারতবর্ষ হচ্ছে ইউনিয়ন অফ স্টেটস, এবং ভারতে জাতি, ধর্ম, বর্ণ, ভাষার এত বৈচিত্র্য থাকা সত্ত্বেও ভারতবাসীর মধ্যে যাতে ভ্রাতৃত্ব বোধ বজায় থাকে, সেই কারণে আমাদের সংবিধান আমাদেরকে কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ দেয়। এছাড়া আমাদের সংবিধান মৌলিক কর্তব্যের কথা বলে, যেটা ভ্রাতৃত্ব বোধকে অনেক বেশি শক্তিশালী করে, এবং আমাদের সংবিধানে এই যে ফ্র্যাটার্নিটি শব্দটা দুটো জিনিসকে এনশিওর করে, একটা হচ্ছে দেশের সংহতি আর একটা হচ্ছে ব্যক্তিগত মর্যাদা। এরপরে আমরা দেখে নেব যে প্রস্তাবনার কি তাৎপর্য। প্রস্তাবনা হচ্ছে সংবিধানের ফান্ডামেন্টাল ভ্যালুস এবং বেসিক ফিলোসফিকে তুলে ধরে। এছাড়া প্রস্তাবনা আমাদের ফাউন্ডিং ফাদারদের আকাঙ্ক্ষা, আমাদের ফাউন্ডিং ফাদারদের চিন্তা ভাবনাকে তুলে ধরে এই প্রস্তাবনা। এছাড়া প্রস্তাবনাকে কে মুন্সি পলিটিক্যাল হরোস্কোপ বলে উল্লেখ করেছিলেন। আমরা প্রস্তাবনার থেকে কনস্টিটিউশনের স্পিরিটটা বুঝতে পারি, এবং যখন সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের ক্ষেত্রে যদি কোনো সমস্যা দেখা দেয় বা কোনো অস্পষ্টতা দেখা যায়, তখন কিন্তু এই প্রস্তাবনার সাহায্য নেওয়া হয়ে থাকে। নেক্সট প্রশ্ন আসে যে প্রস্তাবনা কি সংবিধানের অংশ কি সংবিধানের অংশ নয়? ডেলিভারি ইউনিয়ন মামলায় 1960 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রস্তাবনা সংবিধানের অংশ নয়, কিন্তু 1973 সালের কেশবানন্দ ভারতী মামলায় সুপ্রিম কোর্ট তার নিজের পুরনো রায়কে ওভাররুল করে এবং বলে প্রস্তাবনা সংবিধানের অংশ। তবে এক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, প্রস্তাবনা কিন্তু আইন বিভাগের উপর কোনো রকম বাধা নিষেধও আরোপ করতে পারে না, আবার আইন বিভাগের ক্ষমতার উৎসও কিন্তু প্রস্তাবনা নয়। দ্বিতীয়ত, প্রস্তাবনার অংশটা কিন্তু নন জাস্টিসিয়েবল। নেক্সট যে প্রশ্নটা আসে যে প্রস্তাবনা কি অ্যামেন্ডমেন্ট করা যায়? এতদিন পর্যন্ত প্রস্তাবনার কিন্তু একবারই মাত্র অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটা 1976 সালে 42তম সংবিধান সংশোধন, এবং তার মধ্য দিয়ে 3টে শব্দ প্রস্তাবনার অন্তর্ভুক্ত করা হয়েছিল। একটা হচ্ছে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। পরবর্তীকালে আর একবারও কিন্তু প্রস্তাবনার সংশোধন হয়নি। তবে প্রস্তাবনা যদি সংশোধন করা হয় তাহলে এটা খেয়াল রাখতে হবে বেসিক ভ্যালুস গুলো যেন কোনো রকম পরিবর্তন না হয়। আজকের ক্লাসে আমরা তাহলে প্রস্তাবনার মূল শব্দগুলো কি কি অর্থ বোঝায় এবং তার তাৎপর্য ইত্যাদি বিষয়গুলো দেখে নিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।